প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখনের প্রশ্নে বলা হয়েছে একটি 11 কেভি বাই 0.4 কেভি সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অঙ্কন করো। শিক্ষার্থীরা, এখানে দুইটা কথা আমি পেয়েছি, একটা হচ্ছে সাবস্টেশন আর একটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তাহলে আসো সাবস্টেশন জিনিসটা কি? সাবস্টেশন হচ্ছে বিদ্যুৎ উপকেন্দ্র, অর্থাৎ জেনারেটিং স্টেশন যেখানে বিদ্যুৎ তৈরি করে। সেই জেনারেটিং স্টেশন থেকে বিদ্যুৎটা এসে সাবস্টেশনের মধ্যে প্রবেশ করে। তাহলে সাবস্টেশন কেন রাখা হয়েছে, তার কাজটা কি? সাবস্টেশন হচ্ছে এমন একটা উপকেন্দ্র যেখানে ভোল্টেজকে উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ অথবা নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজ করতে পারে, এসি ভোল্টেজকে ডিসি ভোল্টেজ, ডিসি কে এসি ভোল্টেজে রূপান্তর করতে পারে, এই ভোল্টেজের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারে এবং পাওয়ার ফ্যাক্টর উন্নত করার কাজে এই সাবস্টেশন ব্যবহৃত হয়। তাহলে আমরা জেনে ফেললাম সাবস্টেশনটা কি। এবার জানবো সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা কি। শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের উচ্চ ভোল্টেজ যে লাইনগুলো আছে সেগুলো প্রত্যেকটাই 3 ফেজ সিস্টেম। 3 ফেজে সেখানে কি থাকবে? 3টা তার থাকে, তাই তো? সেই 3টা তার যদি আমি একসাথে চিত্রের মধ্যে দেখাতে চাই তাহলে আমার চিত্রটা আসলে কি হবে? অনেক বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, ভারবোজ হয়ে যাবে। অর্থাৎ অতিরিক্ত জিনিসপত্র, একই জিনিস 3 বার করতে হবে যেহেতু 3 ফেজ। তাহলে আমি একই জিনিস 3 ফেজ দিয়ে 3 বার না করে জাস্ট একটা ফেজ দিয়ে, অর্থাৎ একটা ফেজ মানে একটা লাইন দিয়ে যখন দেখাই, অর্থাৎ এক লাইনে যা ঘটবে 3 লাইনের মধ্যে কি একই কাজ ঘটবে। তাই 3 লাইনে আলাদা আলাদা না দেখিয়ে আমি যখন একটা লাইনের মাধ্যমে দেখাবো তখন তাকে বলবো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তাহলে এখানে আমি জাস্ট খালি একটা লাইনের সাহায্যে দেখিয়েছি। সেম ভাবে আরো যে 2টা লাইন আছে সেখানে একই সরঞ্জাম, একই যন্ত্রপাতি, একই অ্যারেঞ্জমেন্ট হবে। তাই আমরা সবগুলো দেখালে অনেক বড় হয়ে যাবে। তাই জাস্ট কাজটা কি সেটা আমরা কি করব? একটা লাইনের সাহায্যে দেখাবো এখানে। তাহলে চলো এই চিত্রটা আমি তোমাদের সামনে একটু বর্ণনা করি। দেখো শিক্ষার্থীরা, এইটা হচ্ছে আমার 11 কেবি লাইন। এই 11 কেবি লাইন থেকে এই যে একটা সুইচের মাধ্যমে সেটা কি করবে? একটা সাবস্টেশনের ভিতরে ঢুকবে। তাহলে এই সুইচটার নাম হচ্ছে জিও সুইচ। জিও মানে কি? জিও মানে হচ্ছে গ্যাং অপারেটেড সুইচ। গ্যাং অপারেটেড সুইচ কি? গ্যাং সুইচ আমরা নাম শুনছি, যেমন আইসোলেটর দেখছি আমরা, আইসোলেটর টাইপেরই থাকে কিন্তু ওখানে কি আইসোলেটরের আকৃতিতে তৈরি করা এক ধরনের সুইচ, যেটার নাম হচ্ছে গ্যাং অপারেটেড সুইচ বা জিও সুইচ। এই জিও সুইচকে আরেকটু বিস্তারিত বলা যায়। জিও সুইচকে এভাবে বলে অনেক সময় জিওএবি, গ্যাং অপারেটেড এয়ার ব্রেক সুইচ। তাহলে এটা হচ্ছে জিও সুইচ। তাহলে এই 11 কেবি লাইন থেকে একটা জিও সুইচের মাধ্যমে সেই লাইনটা কি করবে? একটা সাবস্টেশন বা উপকেন্দ্রের মধ্যে প্রবেশ করবে। আচ্ছা, যেহেতু 11 কেভি মানে 11,000 ভোল্ট, এইটা কিন্তু এইভাবে পোল থেকে একটা লাইন টেনে প্রতিষ্ঠানের মধ্যে নেওয়া হয় না, কারণ এত ভোল্টেজ লাইন টেনে কিন্তু নেওয়াটা বিপজ্জনক। তাই কোনো প্রতিষ্ঠানের ভিতর যদি এই 11 কেবি লাইনটা নিতে হয় সাবস্টেশনের ভিতরে, তখন সেটা আন্ডারগ্রাউন্ড করতে হয়। ওই পোল থেকে নিচের দিকে আন্ডারগ্রাউন্ড কেবল দিয়ে সেটা প্রতিষ্ঠানের ভিতরে নিতে হয়। তাহলে এটা হচ্ছে কেবল বক্স, কেবল বক্স, এটা কেবল বক্স আর এটাও কেবল বক্স। আর এইটা এই যে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড লাইন, আন্ডারগ্রাউন্ড লাইন, অর্থাৎ মাটির নিচ দিয়ে কিন্তু লাইনটা প্রতিষ্ঠানের মধ্যে আসে। তাহলে এইটুকু হচ্ছে পোল থেকে নিচে, আর এটা হচ্ছে ওই নিচে মাটির নিচ দিয়ে গিয়ে সেটা সেই প্রতিষ্ঠানের ভিতরে যখন ঢুকলো, এটা প্রতিষ্ঠানের ভিতর, সাবস্টেশনের ভিতর। এবার আসো, এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি গোল, তাই না? এখানেও কোন একটা সুইচের মতো দেখতে পাচ্ছি, কিন্তু এইটার নাম হচ্ছে ওসিবি। ওসিবি মানে কি? ওসিবি মানে হচ্ছে অয়েল সার্কিট ব্রেকার। তাহলে এই ওসিবিটা হচ্ছে 11 কেবির একটা ওসিবি। এই ওসিবিটার মান কত? রেটিং কত? 11 কেবির একটা ওসিবি এখানে আমরা ব্যবহার করব। এরপর দেখো একটা দেখছি, এগুলো হচ্ছে সিটি।
সিটি, এই যে এরকম একটা লাইনের মধ্যে এইভাবে এসে এইভাবে গিয়ে এই সংযুক্ত হয়, এদেরকে বলে সিটি। সিটি মানে কারেন্ট ট্রান্সফরমার, তাই তো? এই কারেন্ট ট্রান্সফরমার একটা রেশিও আছে, কারেন্ট ট্রান্সফরমারকে আমরা রেশিও দ্বারা প্রকাশ করি, একটা অনুপাত দ্বারা প্রকাশ করি। এর ইনপুটে একটা ভ্যালু থাকবে, আউটপুটে কিন্তু তার কি একটু অন্যরকম মান থাকবে। যেমন আমি একটু বলি, আমরা এরকম বলতে পারি 100:5, 200:5, এগুলো হচ্ছে তার রেটিং। এর মানে হচ্ছে ইনপুটে যদি 200 এম্পিয়ার কারেন্ট থাকে, সে আউটপুটে কত দেখাবে? 5 এম্পিয়ার দেখাবে। তারপর আমরা সেটাকে 5কে তার রেশিও দিয়ে গুণ করে আমরা কি করবো? আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেটা আমরা বের করতে পারি। তাই এইগুলো হচ্ছে সিটি। তাহলে এই যে সিটিটা, এইটা রেশিও হচ্ছে 50:5। ইনপুটে যদি 50 এম্পিয়ার কারেন্ট থাকে, সে আউটপুটে কত দেখাবে? সে আউটপুটে দেখাবে হচ্ছে 5 এম্পিয়ার কারেন্ট। তাহলে ইনপুট বলতে আমরা এটাকে প্রাইমারি সাইড বলবো, এটাকে সেকেন্ডারি সাইড বলবো আর কি। তাহলে এটা একটা সিটি। এরপর আসলে এই যে একটা ট্রান্সফরমার, তাহলে এই ট্রান্সফরমারের এখানে রেটিং কত? এই ট্রান্সফরমারটা সাধারণত রেটিং এই 11 কেভির জন্য আর কি 1 MVA, এটা হচ্ছে ট্রান্সফরমার রেটিং। ট্রান্সফরমার রেটিংকে এমভিএ তে প্রকাশ করা হয়। তাহলে 1 MVA একটা ট্রান্সফরমার। দেখো আমি কি করেছি, উপরের দিকে অনেক বেশি প্যাচ দিয়েছি আর নিচের দিকে একটু হালকা প্যাচ দিয়েছি। তার মানে কি, যেই পাশে প্যাচ বা ওয়াইন্ডিং বেশি থাকে সেই পাশে ভোল্টেজ বেশি। তাহলে এটা 11 কেভি লাইন, তাহলে এই পাশে কিন্তু 11 কেভি লাইনকে আমি কি করছি 440 ভোল্ট, মানে 0.4 কেভি মানে 400 ভোল্ট আর কি। তার মানে হচ্ছে 11 কেভি লাইনকে আমি কমিয়ে 400 ভোল্টে নিয়ে আসবো, তাই এই ট্রান্সফরমারটা ব্যবহার করতেছি। তাহলে এর এই পাশে থাকবে হচ্ছে 11 কেভি আর এই পাশে থাকবে কত? 400 ভোল্ট। তাহলে এটা হচ্ছে তার প্রাইমারি সাইড, এটা হচ্ছে তার সেকেন্ডারি সাইড। এরপর দেখো এই যে আরেকটা পায়রা, এটা হচ্ছে মেইন ওসিবি, ওয়েল সার্কিট ব্রেকার। এরপর আরেকটা কি? সিটি। এগুলো সবগুলো সিটি সিটি সিটি, আর এগুলো সবগুলো ওসিবি মানে ওয়েল সার্কিট ব্রেকার। আচ্ছা, তাহলে এটাকে আমি লিখে রাখি ওসিবি। নাম তো তোমাকে নামকরণ করতেই হবে এটাকে, ওসিবি। এটা হচ্ছে সিটি 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 সিটি। তাহলে এদের একটা রেটিং আছে। তাহলে এই সিটি রেটিং সবগুলো, এখানে যতগুলো সিটি আছে সবগুলো সিটি রেটিং হচ্ছে 200:5। সবগুলো সিটি রেটিং কত? 200:5। এটাও সেম 200:5, 200:5, 200:5। সেম গুলো সবগুলো রেটিং একই রকম। এরপর আসো, তাহলে এই ওসিবিটা কত ভোল্টেজে অপারেটেড হচ্ছে? এখানে একটা ওসিবি দেখছিলাম, সেটা হচ্ছে 11 কেভি। তাহলে এইটা কত? এই পাশে দেখো, এই পাশে হচ্ছে 11 কেভি, তাহলে এই পাশে কত? 400 ভোল্ট। কারণ ট্রান্সফরমার তো সেই কাজটাই করলো, উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করলো। এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। এরপর এটা মেন ওসিবি তে আসলো, এসে সিটি হয়ে তারপর কোথায় লাগলো? এই যেটা হচ্ছে বাসবার, এই যেটা হচ্ছে বাসবার। বাসবার কি? বাসবার হচ্ছে এমন একটা ব্যবস্থাপনা যেখানে একাধিক উৎস থেকে বিদ্যুৎ আসতে পারে এবং একাধিক উৎস থেকে বা একাধিক উৎসে বিদ্যুৎ যেতে পারে। অর্থাৎ এখানে বিদ্যুৎ অনেক যেগুলো উৎস থেকে আসতে পারে, এক বা একাধিক উৎস থেকে আসবে, আবার এক বা একাধিক উৎসে বিতরণ হবে। তাহলে এটা এমন একটা ব্যবস্থাপনা, এখানে কি করবে? ওই প্রধান মেইন লাইনটা এসে প্রথমে বাসবারে লাগলো এবং বাসবার থেকে আমরা কি করলাম? এই যে এ 1টা 2টা 3টা 4টা, এগুলো কিন্তু গ্রাহক বা কনজিউমার বলে এটাকে, হ্যাঁ, কনজিউমার বা গ্রাহক। তাহলে এই যে এখান থেকে একটা গ্রাহক, এখান থেকে একটা গ্রাহক, এখান থেকে একটা গ্রাহক, এখান থেকে একটা গ্রাহক, তাদের কি করতে পারবে? ভোল্টেজটা 400 ভোল্টটা নিতে পারবে। তাহলে এইগুলো হচ্ছে লো ভোল্টেজে গ্রাহক, এই ভোল্টেজ গুলো তারা কি করতে পারবে? এখান থেকে নিতে পারবে। তাহলে এই ছিল একটা সাবস্টেশন। সাবস্টেশনের পরিমাপটা কি? 11/0.4 কেভি সাবস্টেশন। তাহলে শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে। আমরা এখন বোর্ডে একটা অপারেশনাল এমপ্লিফায়ার দেখতে পাচ্ছি। এটা একটা ইন্টিগ্রেটর, আর এই ইন্টিগ্রেটরের দুইটা ইনপুট দেওয়া আছে, একটা ইনপুট V1 আর একটা V2। এখানে বলা হচ্ছে V1 এর মান 10 sin 200t ভোল্ট আর V2 এর মান দেওয়া আছে 15 sin 200t ভোল্ট। এই দুটো ভ্যালু যদি ইনপুট হয় তাহলে তার আউটপুট ভোল্টেজটা কত সেটা নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা তাহলে আমরা চলো সমাধান করি। আমরা জানি যে একটা ইন্টিগ্রেটরের ক্ষেত্রে কি ঘটে?
নরমাল একটা ইন্টিগ্রেটরের ক্ষেত্রে তার আউটপুটটা কি হয়, তার আউটপুটটা হয় মাইনাস 1/RC ইন্টিগ্রেটর ভি ইন। আউটপুটটা হবে এর ইনপুটের ইন্টিগ্রেটেড মান বা যোজিত মান। এখন যদি আমার এখানে ইনপুট একটা থাকতো, এখানে ইনপুট কয়টা বা সাপ্লাই কয়টা, সাপ্লাই হচ্ছে এখানে সাপ্লাই দুইটা, ইনভার্টিং পাতে সাপ্লাই হচ্ছে দুইটা, একটা V1 একটা V2। আমি নরমালি যদি একটা থাকতো তাহলে ফর্মুলা ছিল আমার এইটা। যেহেতু এখন দুইটা, তাই কাজটা কি করতে হবে, দুইটারই ইন্টিগ্রেটেড ভ্যালু একটার সাথে যুক্ত করলে আমি পাবো হচ্ছে আউটপুট ভ্যালু। কিভাবে আমি একটু দেখাচ্ছি। এইটা হচ্ছে নরমালটা। এখন যখন আমি ডাবল দেখলাম তার ফর্মুলাটা কি হতে পারে, 1/1 R1C ইন্টিগ্রেশন V ইনপুট। ইনপুট এখানে দুইটা না, তাহলে আমি একটা দিলাম V in 1, তারপর হচ্ছে প্লাস, এরপর আবার মাইনাস দ্বিতীয় অংশের জন্য 1/RC, আর বলতে এখানে কি দ্বিতীয় R2 ধরলাম। আচ্ছা, ইন্টিগ্রেশন V in 2, তার মানে হচ্ছে এইটা আর এইটা দুইটা, এইটা এই ইনপুটের জন্য একটা ইন্টিগ্রেটেড ভ্যালু, এই ইনপুটের জন্য একটা ইন্টিগ্রেটেড ভ্যালু, দুইটা ভ্যালুকে একসাথে যুক্ত করলে যেটা পাবো সেটাই হচ্ছে আলটিমেটলি আমার আউটপুট মান। এখন এটা এখানে কি আছে, মাইনাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে লাস্ট সূত্রটা কি দাঁড়াচ্ছে, V0 ইকুয়ালস টু মাইনাস 1/RC। এখানে আমি একটু মানটা ধরে নিই, এটা যেহেতু V1, এটা নাম হচ্ছে R1, এটা হচ্ছে V2, তাই এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে আমার C। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে R1C ইন্টিগ্রেশন V, এখানে V আমি ইনপুট ধরছিলাম 1 2, কিন্তু নামই দেওয়া আছে, এটার নাম কি V1, তারপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে DT, এরপর মাইনাস ইন্টিগ্রেশন কেন DT, কারণ এখানে যে ভ্যালুটা থাকবে সেটা T এর রেসপেক্টে আমার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখানে যদিও আমি ইন্টিগ্রেশন দেখাইছি, কিন্তু মূল কথা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হলে তো অবশ্যই একটা অপারেটর লাগবে, তাই না। এখানে dx লাগতো, dx বা dt, আমরা যেহেতু টাইমের সাপেক্ষে করি তাই এখানে আমরা dt ধরবো। ওকে, আচ্ছা, তাহলে এই যে ইন্টিগ্রেশন করতে হলে এই অংশটুকু আর এই অংশটুকু হচ্ছে ইন্টিগ্রেশনের অপারেটর, ইন্টিগ্রেশন করতে হলে এইটুকু লাগবে। আচ্ছা, এখন দেখো, তাহলে এইটা প্রথম অংশটুকুর জন্য আমি একটা আউটপুট পেলাম, তারপর হচ্ছে মাইনাস কেন, আমি এখানে যে বলছিলাম প্লাস, প্লাসে মাইনাসে এটা মাইনাস হবে। এরপর দ্বিতীয় অংশ 1/R2C ইন্টিগ্রেশন V2 dt, তাহলে এইটাই হচ্ছে আমার আলটিমেটলি এইটার সূত্র হবে। তাহলে চলো আমরা এখানে আমরা মানগুলো বসিয়ে দিই, বসিয়ে পরবর্তী পদক্ষেপে যাই। শিক্ষার্থীরা জাস্ট মানগুলো বসিয়ে দিও আমরা। মাইনাস 1/RC R1C, R1 কত, 0.75 মেগা ওহম, 0.75 মেগা 10 টু দ্য পাওয়ার 6। আর C এর মানটা কত, C এর মান সবসময় সমান, কারণ দুই ক্ষেত্রে C একই ভ্যালু, তাই C হচ্ছে 2 × 10 টু দ্য পাওয়ার -6। এইটুকুর কাজ শেষ। এখন হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন, ইন্টিগ্রেশন V1 মানে এইটার মান কত, এটা মান হচ্ছে 10 sin 200t। আর কি বলছিলাম, অপারেটর হিসেবে কি বসবে এখানে, মানে কার রেসপেক্টে করতেছি, সেটা হচ্ছে t এর রেসপেক্টে, তাই dt টাইমের সাপেক্ষে। এরপর মাইনাস, আমি ওখানে জায়গা নিচ্ছে না তাই আমি নিচে লিখছি, মাইনাসটা ওখানে দিলাম 1/R2, R2 এর মান কত, 0.5 m 10 টু দ্য পাওয়ার 6 ইনটু C তো ওইটাই পূর্বেটা 2 × 10 ইনভার্স 6 ইন্টিগ্রেশন। এরপর কি আসবে, এখানে আসবে V2 মানে কোনটা, এইটা, তারপর V2 হচ্ছে 15 sin 200t আর dt। এই হচ্ছে আমার পুরো সমীকরণটা। এখন আমি যে কাজটা করব, এই টোটালটুকু যে একটা ভ্যালু, সেটা আমি নিয়ে বের করে নেব, কারণ এটা বারবার প্রত্যেকটা লাইনে টানা অনেক কষ্টকর, তাই এইটার ভ্যালুটা কত আমি বের করে নিচের লাইনে এখন লিখছি। এই মাইনাসটা থাকবে -0.67, এই টোটালটুকুর ভ্যালু। এরপর ইন্টিগ্রেশন দিয়ে আমি মানটা লিখে রাখছি 10 sin 200t। এরপর পরবর্তী মাইনাস এইটুকু, এই পুরাটুকু ক্যালকুলেশন করলে তার মান আসবে 1, তাহলে 1 ইন্টিগ্রেশন পরেরটুকু কত, 15 sin
200t dt। এখানে একটা dt মিস গেছে, যদি এটা আমরা একটু দিয়ে নিব dt। এরপর লাইনটা কি আসলো, এরপর লাইন হচ্ছে মাইনাস ঠিক রইল এটা 6 7। আমি ইন্টিগ্রেশন করব একটা ভেরিয়েবলের, এই কনস্ট্যান্টের আমার কোনো দরকার নাই এখানে, তাহলে কনস্ট্যান্টকে আগে এই পাশে নিয়ে আসলাম, 10 এই পাশে নিয়ে আসলাম। এখন কি আছে sin 200t dt মাইনাস আবার এই 15 কে এই পাশে নিয়ে আসলাম, 15 কে 1 দিয়ে গুণ করলে 15 থাকবে, আর ইন্টিগ্রেশন sin 200t dt। এখন আসো একটু ক্যালকুলেশন, এটা করলে কত হবে, মাইনাস 6.7। ইন্টিগ্রেশন মানে কি, সাইন এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে মাইনাস কস, সাইন এর ইন্টিগ্রেশন মানে কি মাইনাস কস। আমি একটু এখানে লিখছি, ইন্টিগ্রেশন অফ sin x dx, এটার অ্যান্সার হবে মাইনাস cos x। আর যদি উল্টা হইতো, উল্টা মানে কি ইন্টিগ্রেশন অফ cos x, তাহলে এটা হইতো cos x dx, আর এটার মান হইতো শুধুমাত্র sin x। এখন আরেকটা ফর্মুলা আমরা দেখবো, সেই ফর্মুলাটা হচ্ছে এখানে শুধু যদি sin x না হয় আরেকটা বের হইতো, যেমন দেখো ইন্টিগ্রেশন অফ sin bx dx, তাহলে কি হলো, আগে শুধু sin x ছিল তাই মাইনাস cos x বসছে, কিন্তু এখন তো শুধু এখানে sin না, sin এর সাথে কি আছে একটা b আছে, তাহলে কি হবে দেখো, প্রথমে লিখবো মাইনাস cos bx, এখানে যেই ভ্যালুটা থাকবে কনস্ট্যান্ট হিসেবে x এর সাথে, তাকে দিয়ে আমরা কি করতে হবে, তাকে আরো ভাগ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তারপরে এখানে কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকলে জাস্ট তাহলে কি করব, এখানে যেই মান আছে হুবহু এটা বসায় দিব, দেওয়ার পরে মানে উপরে যেভাবে ছিল এইভাবে বসায় দিব, দেওয়ার পর এখানে যে কনস্ট্যান্ট ভ্যালু থাকবে সেই কনস্ট্যান্ট ভ্যালু এখানে ভাগ করতে হবে। এখানে b আছে তাই b দেয়া ছিল, এখানে b এর পরিবর্তে যদি 5 থাকতো তাহলে এখানে আমি 5 দিয়ে ভাগ করতাম, এখানে 5 দিতাম, জাস্ট এখানে যে কনস্ট্যান্ট ভ্যালু থাকবে সেখানে সেই কনস্ট্যান্ট ভ্যালুটা বসাইতে হবে। এটা ছিল আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা। এবার আসলে তাহলে sin এটা কি লিখবো, sin এটা লিখবো হচ্ছে মাইনাস cos 200t, তার মানে হচ্ছে sin থিটাকে ইন্টিগ্রেশন করলে সেটা হচ্ছে কি মাইনাস cos থিটা। এবার আসো এর সাথে কি আছে, এটা কিন্তু শুধু আমি বলছিলাম যে x এর সাথে কে, এটা কনস্ট্যান্ট কে 5, তাহলে এখানে আমি x এর সাপেক্ষে কি করছি, তাই x এর সাথে কে আছে চিন্তা করছি, এখানে আমি কাজ করছি তার সাথে t এর সাপেক্ষে করছি, তাহলে t এর সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে দেখবো t এর সাথে কি আছে, t এর সাথে ছিল 200, তাই আমার কাজ হচ্ছে 200 দিয়ে এখানে একটা ভাগ করে দেওয়া। এরপর আসলে a মাইনাস, তারপরে এইটুকুর কাজ শেষ কিন্তু ইন্টিগ্রেশন। আবার এই 15 রইল, sin ছিল, sin ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos, sin থিটা মানে মাইনাস cos থিটা, কিন্তু থিটা তো এটা না, এটার সাথে আর কি আছে কনস্ট্যান্ট কত 200, তাহলে 200 টা এখানে দিতে হবে, তাহলে এইটুকু হচ্ছে আমার কাজ। এখন আমি মূল অংশটা কি করব দেখো, এটা মাইনাস হচ্ছে কি হবে প্লাস হয়ে যাবে গুণ করলে, হ্যাঁ এটা কিন্তু এটা বিয়োগ ভেবো না, এটা কিন্তু এটার সাথে কি অবস্থায় টাইমস গুণ অবস্থায় আছে, তাহলে এটার সাথে গুণ করলে কি হবে 6.7 পজিটিভ, নিচে হচ্ছে 200, আর এখানে cos 200 পাই মাইনাস, এখানে মাইনাস হচ্ছে এটা কি হবে প্লাস, তাহলে 15 নিচে ভাগ হবে 200 দিয়ে, আর এখানে হবে কত cos 200t। এখন এইটা দিয়ে এটাকে ভাগ করব, এটা দিয়ে এটা ভাগ করব, ভাগ করে একটা ভ্যালু পাবো, তারপর আমি দুইটা একসাথে যোগ করে দিব, একটু ক্যালকুলেশন করলে পাবো 0.033 cos 200t, আর প্লাস এইটুকু করলে মান পাবো 0.075 cos 200t। টোটাল ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা ভ্যালু পাবো 0.1085 cos 200t। তাহলে এইটাই হচ্ছে আমার আলটিমেট আউটপুট ভ্যালু, অর্থাৎ এই ইন্টিগ্রেটরের দুইটা ইন্টিগ্রেটরের সমন্বিত আউটপুট ভ্যালু হচ্ছে কত 0.1085 cos 200t। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।